হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 হতে সপ্তম অধ্যায়, যেটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই অধ্যায় থেকে প্রতি বছরই 10 নম্বরের জন্য সি পার্টে এবং 5 নম্বরের জন্য বি পার্টে 10 অথবা 15 নম্বরের পরীক্ষা অবশ্যই আসবে। তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। লেটস গো। Determine the value of security fully and partly secured creditors. From the following information, creditors secured by Leon on a stock টাকা 2 lakh, mortgage on building টাকা 1,50,000, creditors secured by Leon on share টাকা 7 lakh, building 2 lakh ব্র্যাকেটে দেওয়া আছে realized as book value and selling expense টাকা 10,000, shares in UCL 3,200 shares of টাকা 3 lakh and 20,000 ব্র্যাকেটে দেওয়া আছে sales at টাকা 80 per share and brokerage টাকা 1 per share, স্টক মূল্য দেওয়া আছে 3 লাখ ব্র্যাকেটে দেওয়া আছে রিয়েলাইজড সেম বুক ভ্যালু। অর্থাৎ প্রদত্ত প্রশ্নে লাল যে বোল্ড করা লেখাটি আছে এখানে বলা হয়েছে ভ্যালু অফ সিকিউরিটি ফুললি অ্যান্ড পার্টলি নির্ণয় করা, অর্থাৎ পূর্ণ জামানতযুক্ত ঋণ এবং আংশিক জামানতযুক্ত ঋণ নির্ণয় করো। আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে আমাদের ঋণের প্রয়োজন হয়। আমরা সেই ঋণগুলো বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে পেয়ে থাকি। যেমন পূর্ণ জামানতযুক্ত ঋণ বা আংশিক জামানতযুক্ত ঋণ অথবা জামানত মুক্ত ঋণ আর বিভিন্নভাবে পেয়ে থাকি। আজকে প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ জামানতযুক্ত ঋণ নির্ণয় করুন এবং আংশিক জামানতযুক্ত ঋণ নির্ণয় করুন। সম্পূর্ণ জামানতযুক্ত ঋণ বলতে আমি ঋণ নিয়েছি 10,000 টাকার, যেখানে ওই ঋণের বিপরীতে ঋণদাতাকে আমি 15,000 টাকা জমা দিয়েছি। অর্থাৎ আমার ঋণের টাকা চেয়ে জমাকৃত সম্পদের পরিমাণ যদি বেশি হয় সেটি হচ্ছে পূর্ণ বা ফুললি সিকিউরড ক্রেডিটরস। যদি 10,000 টাকা ঋণ নিয়ে যদি 5,000 টাকা জামানত দিই, অর্থাৎ আমার ঋণের পরিমাণের চেয়ে সম্পদের জমাকৃত সম্পদের পরিমাণ যদি আংশিক হয় বা অর্ধেক হয়, কিছু হয়, তাহলে হচ্ছে কি আংশিক সিকিউরড ক্রেডিটরস। এগুলো নির্ণয় করো, অর্থাৎ পূর্ণ জমাকৃত ঋণের পরিমাণ নির্ণয় করো এবং আংশিক জমাকৃত ঋণের পরিমাণ নির্ণয় করো। ফ্রম দি ফলোইং ইনফরমেশন, নিম্নোক্ত তথ্যাবলী অনুসরণ করে। প্রদত্ত প্রশ্ন থেকে এখন আমরা সমাধান করি। সলিউশন, সমাধান। আমরা প্রথমে করণীয়টি করব ডিটারমাইন দি ভ্যালু অফ ফুললি সিকিউরড ক্রেডিটরস, অর্থাৎ পূর্ণ জামানতযুক্ত ঋণ নির্ণয় করব। তার জন্য একটি লিখলাম ফুললি সিকিউরড ক্রেডিটরস, একটি কলাম তৈরি করব। পার্টিকুলার্স বিবরণ, গ্রস লায়াবিলিটিস মোট দায়, ভ্যালু অফ সিকিউরিটিজ জমাকৃত সম্পদের মূল্য। প্রদত্ত প্রশ্ন দেখি ক্রেডিটরস সিকিউরড বাই লিওন অন স্টক টাকা 2 লাখ, অর্থাৎ স্টক মজুদ পণ্য বন্ধক রেখে 2 লাখ টাকা ঋণ নিয়েছি। আমার মজুদ পণ্য আছে কত? স্টক 3 লাখ, অর্থাৎ 3 লক্ষ টাকার মজুদ বন্ধক রেখে আমি 2 লক্ষ টাকা ঋণ নিয়েছি। সেজন্য এটি হবে কি ফুললি সিকিউরড ক্রেডিটরস, যেহেতু ঋণের চেয়ে জমাকৃত সম্পদের পরিমাণ বেশি, সেটি আমরা লিখব। ক্রেডিটরস ফুললি সিকিউরড বাই লিওন অফ স্টক, এই কথাটি, এই লাইনটি আমরা পুরো লেখার পরে আমার ঋণের পরিমাণটাও লিখব। গ্রস লায়াবিলিটি এখানে 2 লক্ষ টাকা এবং জমাকৃত সম্পদের পরিমাণ আছে আমার কত? স্টক 3 লাখ, যেটা আমরা ভ্যালু অফ সিকিউরিটির মধ্যে লিখলাম। এরপর হচ্ছে
এরপর হচ্ছে মর্টগেজ অন বিল্ডিং টাকা 1,50,000, অর্থাৎ বিল্ডিং বন্ধক রেখে ঋণ নিয়েছি 1,50,000 টাকা। আমার বিল্ডিং আছে কত? বিল্ডিং টাকা 2 লাখ, ব্র্যাকেটে দিয়ে আছে রিয়েলাইজ অ্যাজ বুক ভ্যালু অ্যান্ড সেলিং এক্সপেন্স টাকা 10,000। 2 লক্ষ টাকার বিল্ডিং এর বিক্রয় খরচ আছে 10,000 টাকা, অর্থাৎ আমার প্রকৃত বিল্ডিং এর মূল্য হচ্ছে কত? 2 লাখ বিয়োগ 10,000 সমান 1,90,000 টাকা। আমি 1,90,000 টাকার সম্পদ বন্ধক রেখে ঋণ নিয়েছি 1,50,000 টাকার, অর্থাৎ এটি ঋণের চেয়ে জমাকৃত সম্পদের পরিমাণ অনেক বেশি, সেজন্য সেটি হবে ফুলি সিকিউরড ক্রেডিটর্স। আমরা এই কথাটি লিখব, মর্টগেজ অন বিল্ডিং, এই কথাটি এখানে লিখলাম। লেখার পরে আমি ঋণ নিয়েছি কত? 1,50,000 টাকা, এটি এখানে লিখলাম। এরপরে আমার সম্পদের পরিমাণ কত? জমাকৃত সম্পদের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। এখান থেকে 10,000 টাকা যদি বিক্রয় খরচ বাদ দিই তাহলে তাকে প্রকৃত সম্পদের মূল্য হচ্ছে 1,90,000 টাকা। এরপর ক্রেডিটর্স সিকিউরিড বাই লিওন অন শেয়ার টাকা 7 লাখ, অর্থাৎ 7 লাখ টাকা ঋণ নিয়েছি শেয়ার বন্ধক রেখে। আমার শেয়ার মূল্য দেওয়া আছে কত? মাত্র 3,20,000 টাকা, যেটি হচ্ছে ফুলি সিকিউরড ক্রেডিটর্স নয়। আর এখানে ফুলি সিকিউরড ক্রেডিটর্স এই দুটো বাদ আর কিছু নেই। আমরা আবার এখানে ক্যালকুলেশন করি। জমাকৃত সম্পদের মূল্য নির্ণয় করতেছি। 3 লাখ যোগ 1,90,000 সমান হবে 4,90,000 টাকা। এই 4,90,000 টাকার সম্পদ বন্ধক রেখে আমি ঋণ নিয়েছি। এই যে 4,90,000 টাকা যে সম্পদ আমি পাওনাদারের কাছে বন্ধক রেখেছি, এই টাকাটি আমি যখন দেউলিয়া হয়ে যাব তখন আদায় করার জন্য সরকার কর্তৃক অথবা আমার প্রতিষ্ঠান কর্তৃক একজন আদায়কারী নিয়োগ করা হবে। ওই আদায়কারীকে কিছু খরচ দিতে হয় বা তার বেতন দিতে হয়। তার জন্য দেউলিয়া আইনের একটি আইন হচ্ছে কি, রিসিভার ফিস 4%, আদায়করণ খরচ দিতে হবে রিসিভার ফিস হিসাবে 4% করে, যত টাকার সম্পদ বন্ধক রাখা হয়েছে তার উপর। অর্থাৎ আমি সম্পদ বন্ধক রেখেছি 4,90,000 টাকা, যেখানে 4% রিসিভার ফিস প্রয়োগ করা হবে 19,600 টাকা। 4,90,000 টাকা থেকে বিয়োগ করে 19,600 টাকা প্রকৃত ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে 4,70,400 টাকা, যেখানে আমার ঋণের পরিমাণ হচ্ছে 3,50,000 টাকা। ফুললি সিকিউরড ক্রেডিটর্স এখানে 4,70,400 টাকা জমা রেখে আমি 3,50,000 টাকা ঋণ নিয়েছি। আমার ঋণের চেয়ে জমাকৃত সম্পদের পরিমাণ অনেক বেশি, সেজন্য এগুলো ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আমার ফুললি সিকিউরড ক্রেডিটর্স করণীয় শেষ। আবার আরেকটি করণীয় আছে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ আংশিক জমাকৃত ঋণের পরিমাণ। আমার প্রদত্ত প্রশ্নের জন্য সমাধান করব। এখানে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স এটি লিখলাম, তারপর একটি কলাম তৈরি করব, পার্টিকুলার্স গ্রস লায়াবিলিটিস ভ্যালু অফ সিকিউরিটি। এটা লেখার পরে প্রদত্ত প্রশ্নে যাই। প্রদত্ত প্রশ্নে এই দুটি শেষ, এই দুটি শেষ কারণ এগুলো হচ্ছে কি, ফুললি সিকিউরড ক্রেডিটর্স এর লেনদেন এই দুটোও শেষ, এবং এখানে স্টকও শেষ। কারণ হচ্ছে স্টক বন্ধক রেখে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছে এবং বিল্ডিংও শেষ, বিল্ডিং বন্ধক রেখে 1,50,000 টাকা ঋণ নিয়েছে। আমার আরেকটি লেনদেন আছে মাত্র, সেটি হচ্ছে ক্রেডিটর সিকিউরিড বাই লিওন অন শেয়ার টাকা 7 লাখ, অর্থাৎ শেয়ার বন্ধক রেখে আমি ঋণ নিয়েছি 7 লক্ষ টাকা। আমার শেয়ার আছে কত? শেয়ার ইন ইউসিএল 3,200 শেয়ার অফ টাকা 3,20,000, ব্র্যাকেটের মধ্যে দিয়ে আছে সেলস এর টাকা 80 পার শেয়ার এন্ড ব্রোকারেজ টাকা 1 পার শেয়ার। এখানে শেয়ার সংখ্যা দেওয়া আছে 3,200 এবং একটি শেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে 80 টাকা এবং ব্রোকারেজ ফিস বা দালালি খরচ দেওয়া আছে 1 টাকা করে। সেহেতু আমার এই 3,20,000 টাকার কোনো কাজে আসবে না। আমার শেয়ার মূল্য নির্ণয় করতে হবে, 3,200 শেয়ারকে 80 দিয়ে গুণ করতে হবে এবং ব্রোকারেজ ফিস বা দালালি খরচ নির্ণয় করতে হবে 3,200 শেয়ারকে 1 টাকা করে গুণ করে। এবার আমরা সমাধানে যাই। সমাধানে আমাদের লিখতে হবে ক্রেডিটর সিকিউরিড বাই লিওন অন শেয়ার, এই কথাটি আমরা হুবহু এখানে লিখব।
creditors secured by loan of share। এইটা লেখার পরে আমার ঋণ নিয়েছে কত টাকা? 7 লক্ষ টাকা। একটি শেয়ার 80 টাকা করে 3,200 খানা শেয়ার বন্ধক রেখে, যার মূল্য হচ্ছে 2,56,000 টাকা। 80 গুণ 3,200 সমান 2,56,000 টাকা। যেখানে ব্র্যাকেটে আরো প্রশ্ন বলা হয়েছিল একটি শেয়ারের ব্রোকারেজ ফিস আছে কত? শেয়ার প্রতি 1 টাকা করে, সেটি খরচ, বিক্রয় খরচ যেটা বাদ যাবে। ব্রোকারেজ 1 for 3,200 শেয়ার্স, অর্থাৎ 3,200 ইন্টু 1 ইকুয়াল টু 3,200, অর্থাৎ 3,200 টাকা বিক্রয় খরচ বাদ যাবে। 2,56,000 টাকা থেকে 3,200 টাকা বাদ গেলে হবে 2,52,800 টাকা, যেটি হচ্ছে আমার ভ্যালু অফ সিকিউরিটি, অর্থাৎ জমাকৃত সম্পদের মূল্য। এই জমাকৃত সম্পদ আদায় করতে আমার একজন আদায়কারী বা উকিল নিযুক্ত করা হয়েছিল, তার জন্য খরচ দিতে হবে। আইনে আছে রিসিভার ফিস এট দ্য রেট অফ টাকা 4%, অর্থাৎ আদায়করণ খরচ হবে 4% করে, যেটি আমরা ফুলি সিকিউরিড ক্রেডিটরসে নির্ণয় করেছিলাম, সেখানেও 4% নির্ণয় করেছি, এখানেও 4% নির্ণয় করবে। এটি হচ্ছে একই, যেটি 2,52,800 টাকার উপরে 4% প্রয়োগ করলে হবে 10,112 টাকা। এই 10,112 টাকাটি 2,52,800 টাকা থেকে বিয়োগ করলে আমার প্রকৃত ভ্যালু অফ সিকিউরিটি হবে 2,42,688 টাকা। অর্থাৎ আমার ঋণের পরিমাণ হচ্ছে কত টাকা? 7 লক্ষ টাকা। যেখানে আমার জমাকৃত সম্পদের পরিমাণ হচ্ছে 2,42,688 টাকা, অর্থাৎ ঋণের চেয়ে কম টাকা আমি জমানত রেখেছি, অর্থাৎ কিছু অংশ আমি জমা রেখেছি, সেজন্য এটা হচ্ছে কি পার্টলি সিকিউরিড ক্রেডিটরস। আশা করি আমার প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।